পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। হারোয়ায় পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ, ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। হারোয়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। আচ্ছা, এই যে ছেলেটি, এই ছেলেটি হচ্ছে একটি ইউটিউবার, ঠিক আছে, আর এরও অনেকই ফলোয়ার্স আছে। আর এই ছেলেটি কি করতো? ব্ল্যাকমেল করতো, তাও আবার কাকে? একজন পুলিশের মেয়েকে। তোমরা ঘটনাটা হয়তো অনেকেই শুনেছো, তো বা অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনায়, ঠিক আছে। সেখানে একটি ছেলে, এই ছেলেটি ওই মেয়েটির বাড়ির কাছে, এদের বাড়ি প্রতিবেশী বলতে পারো। তো এই ছেলেটি ওই মেয়েটির সাথে ভিডিও করতো, তাদের পরিবার থেকে, মেয়েটি পরিবার থেকে বাধা দেয়নি, কারণ প্রতিবেশী, ঠিক আছে। আর ভিডিও করে, আর এই চ্যানেলও বড় বটে, হয়তো সেই কারণে বাধা দেয়নি। তো ভিডিও করার নাম করে ওই মেয়েটির কিছু গোপন ফটো বা ভিডিও এরা মানে ক্যাপচার করে নেয়। শুধুমাত্র এই ছেলেটি, আর এর ছেলেটি নয়, এর সাথে এর একটি নাবালিক ছেলেও আছে, ঠিক আছে। তো এই ছেলেটিকে বাবা বলতে পারো, বাবা ও ছেলে দুজন মিলে তারপর ওই মেয়েটিকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে থাকে এবং তাকে ধর্ষণ করতে থাকে। তো বুঝতেই পারছো যে ঘটনাটা শুধু একদিনকার বা দুদিনকার নয়, মানে দিনের পর দিন মেয়েটির সাথে এরকম অত্যাচার করা হতো। শেষ পর্যন্ত মেয়েটি সেটি সহ্য করতে না পেরে তার বাড়িতে খবরটা জানায় এবং তারপর পুলিশ থেকে একে গ্রেফতার করা হয়। তাহলে বুঝতেই পারছো মানে ঘটনাটা কোন দিকে গেছে, আমাদের রাজ্যটা কোন দিকে চলে যাচ্ছে। এই দুদিন আগে আমরা শুনলাম দুর্গাপুরের ঘটনাটা, তোমরা সবাই জেনেছো, সবাই শুনেছো। সেখানে কি হয়েছিল? সেখানেও ধর্ষিত হতে হয়েছিল একটি মেয়েকে, তাও আবার মেডিকেল কলেজের মেয়ে। তার সাথে সাথে পুরনো ঘটনা বললে তো কত উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আদিবাসী মেয়েদের থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে মেয়েদেরকে এভাবে ধর্ষিত হতে হয়েছে। যেমনটা যদি আমরা বলি আরজি করে ঘটনা, সবাই জানো। কোসবা ল কলেজের ঘটনা সবাই জানো। আর রিসেন্টলি আরো অনেক ঘটনা হয়তো মানুষের চোখের সামনে আসেইনি। এই ঘটনাগুলো ভাইরাল হয়েছে বলে আমরা এগুলো নিয়ে ভিডিও করছি, মিডিয়াতে এইসব বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো হয়তো ভাইরাল হয়নি। এই কদিন আগে আমি একটা নিউজে খবর শুনছিলাম, সেখানে একটা বৃদ্ধ মানুষ, 50 থেকে 60 বছর বয়স হবে, সে একটি মেয়েকে ধর্ষণ করেছে। তাহলে ভাবো মানে মানুষ কোন দিকে চলে যাচ্ছে। আগেও কি এরকম হতো না? এখন এই এই বিষয়টা, এই সমস্ত জিনিসগুলো বেড়েছে বলে তোমাদের কি মনে হয়? তোমরাই জানাও। তারপর দেখো, এই যে এই ছেলেটা একটা পুলিশের মেয়েকে এভাবে ধর্ষণ করছে, ব্ল্যাকমেল করছে, তাহলে এর তো কোনো ভয়ই নেই। তোমরা দেখলে অবাক হচ্ছ নাকি? কারণ সাধারণ মানুষ নয়, ছেড়ে দিলাম একজন পুলিশের কন্যা আছে, তাকেও কিন্তু এই ছেলেরা বা এই মানুষেরা ভয় করছে না। সবটা জেনে বুঝে এরা কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে। কারণ হয়তো তার কাছে কিছু গোপন ফটো ভিডিও চলে এসছে, সে ভেবেছিল সুযোগ আছে আর ব্ল্যাকমেলিং করা শুরু করে দিল। তাহলে যে দিনকে দিন পশ্চিমবঙ্গটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, আমরা এটা দেখে কিন্তু সত্যি অবাক হয়ে যাচ্ছি। তোমরা বাকি ঘটনাটা শুনো, তারপর তোমাদেরকে আমি আইনজীবী ফিরদৌস, তো সে কি বলছে সেটাও তোমাদেরকে শোনাবো। সেটা অবশ্যই তোমাদের শোনার দরকার, কারণ তিনি অনেকগুলো কোথায় তুলে ধরেছেন, আর সেটা নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে তোমরা এই জিনিসটা দেখো। 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আলোর পর দাঁড়িয়ে থাকবো পুলিশ কর্মীর মেয়ে, তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2 অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ। শুনছো তো, বাবা ও ছেলে। পুলিশ মেয়েকে ধর্ষণ, বসিরহাটে গ্রেফতার ইউটিউবার নাবালক ছেলে। সুপ্রতিম সরকারদের পরিবারের কিছু হবে না, এই আইপিএস যারা বসে আছে এদের কিছু হবে না। রাজীব কুমারের মতো ছাড় পাবে। পুলিশের মেয়েও সুরক্ষিত নয় এই বাংলায়। তাহলে পুলিশের মেয়ের চিন্তা করতে হবে, কারণ পুলিশও মুক্তি খুললে একজন সাধারণ মানুষ, পুলিশ কর্মচারীর এক কন্যা, তিনি ধর্ষণের শিকার হয়েছে। কোথায় হয়েছেন? নাকি কেউ রিল বানানোর জন্য তাকে দেখেছেন, ব্ল্যাকমেল করে যাচ্ছেন, এই শিকার তিনি হয়েছে। দুটো বিষয় মুখ্যমন্ত্রী এক্সপ্লেন করে দিন, আমি অ্যাকসেপ্ট করবো যে উনি যা বলছেন সেই বক্তব্যকে ডিসটর্ট করা হয়েছে। সে বিষয়ের এক, উনি প্রথমত বলুন যে ক্যাম্পাসের বাইরে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনায় উনি হঠাৎ করে কেন ক্যাম্পাসের ভেতর থেকে বাইরে বেরোবে সেই কারণটা জানতে গেলেন। আচ্ছা, এই যে ঘটনাটা এখন তিনি বলছেন সেটা হচ্ছে দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, সবাই ইতিমধ্যেই জানো। তো সেই ঘটনাটা নিয়ে ইনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে আমার বক্তব্যকে ডিস্ট্রাক্ট করা হয়েছে। তো ইনি প্রশ্ন তুলছেন যে দুটো ঘটনা বলছেন, যে ক্যাম্পাসে যে ঘটনাটা ঘটেনি, যেটা ক্যাম্পাসের বাইরে ঘটেছিল, সেটা থেকে তিনি কেন টানলেন যে ক্যাম্পাস থেকে মেয়েটি কেন বেরোবে। ঠিক আছে, তো এই কথাটা শুনো, এটা নিয়ে তিনি বলছেন। উনি নিজে ডিস্টর্ট করেছেন। আজকে সকালবেলা অল নিউজ থেকে আমি দেখেছি, সেখানে এটা ফেক প্রচারিত করেছেন, ফেক খবর উনি ছড়িয়েছেন। সময়টাকে বদলে দিন, যেটা 7:30টার ঘটনা উনি নাকি 12:30টায়। তাহলে উনি তো ফেক নিউজ ছড়িয়েছেন। কলকাতা পুলিশ যারা প্রত্যেকের বিরুদ্ধে এত মামলা করেন ফেক নিউজ ছড়াবার জন্য,
তাদের তো উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফেক নিউজ উনি ছড়ান। কে ওনাকে এত কথা বলতে বলেছে? উই ওয়ান্ট এ চিফ মিনিস্টার ফ্রম হার। উই ডোন্ট ওয়ান্ট এনি দিদি মা বোন, যার দরকার নেই। আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। উপদেশ নেবার জন্য গুরু ঠাকুর হয়ে যান, মুখ্যমন্ত্রী হওয়ার দরকার নেই। উপদেশ শুনবো না, উনি জ্ঞান দিয়ে চলে যাবেন। বাকিটা ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও, ওম গঙ্গা করো, থাকো। মমতার রাজত্বে এটাই তোমার সিকিউরিটি। সবাই ভয়ে থাকো, আতঙ্কে থাকো। আরে আচ্ছা, তোমরা শুনছো তো, এনার বক্তব্যটা শুনছো তো? তোমরাই বলো ইনি কি ভুল বলছে, ইনি কি ভুল বলছেন? তোমরাই বলো, আমি আর কিছু বলছি না। মমতা পারছে না, মমতা ফেল করছে, তার জন্য কে কখন বেরোবে এটা নিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। একটা ফেল চিফ মিনিস্টার কি করবে? একটা ফেল চিফ মিনিস্টার নাচক বোধন ছাড়ার কোনো কাজ করেছে আজ পর্যন্ত? আমি তো আরে এত কোথাও কাউকে যেতে হবে না, সে তো কাজের জায়গায় কাজ করছিল, সেই জন্যই তো আমি বললাম এই ঘটনাটা নিয়ে উনি মন্তব্য করেছেন। ডিসটর্ট করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে। উনি এত কথার আগে বলুন যে হঠাৎ করে বাইরে ঘটে যাওয়া, ক্যাম্পাসের বাইরে ঘটা একটি ধর্ষণের ঘটনায় মেয়েটি কোথা থেকে এলো, এই প্রশ্নটা উনি তুললেন কোন সাহস? এটার আগে ব্যাখ্যা দিন। বাড়িতে সবাইকে লক করে দিন না। আপনার ক্রিমিনাল ভাইরা ঘুরে বেড়াবে চারদিকে। ক্রিমিনাল দিদি, ক্রিমিনাল ভাইরা, উনি তো ক্রিমিনালাইজ করতে চাইছেন বাংলার সমাজকে। সেটাই তো উনি করেছেন। রাত্রিবেলা থানায় যেও না, মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয়, মেয়েদের খোলামেলা পোশাক তারা পরবেন না, তারা এই পরবেন তাই পরবেন। তাদের পোশাকের উপর মদন মিত্র দলের নেতা একবার বলেছিলেন মেয়েটির চরিত্র সম্পর্কে। উনি তো আজকে নয়, এই কাণ্ড তো উনি ঘটিয়েই চলেছেন। যখনই রেপ হয় মমতা ব্যানার্জি ভিকটিম শেমিং করেন এবং ডেলিভারেটলি করেন, ইন্টেনশনালি করেন। ওনার লক্ষ্য খুব স্পষ্ট, উনি চান যে ভিকটিম শেমিং করে ওর দর্শক ভাইদেরকে উনি প্রোটেক্ট করবেন। আচ্ছা, ইনি যে কথাটা বললেন, তোমাদের কি এই কথাটা ঠিক মনে হলো যে বললেন যে মমতা ব্যানার্জি সবসময় ভিকটিমকে সেভিং করেন? আর দেখো, এই কথাটা আমার তো এতটা ভুল মনে হচ্ছে না। তার যদি কারণ বলো তো কারণ হচ্ছে অনেকগুলোই। কারণ যতবার এরকম ঘটনা ঘটেছে এবং তিনি যখন মিডিয়ার সামনে এসেছেন, তিনি কিন্তু ঘটনাটাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন। এটা কিন্তু তোমরা সবাই স্বীকার করবে, তিনি কি করেননি? তোমরাই বলো। আর যতগুলো ঘটনা ঘটেছে, কিছু কিছু ঘটনাটা বলে দিয়েছিল যে মেয়েটির দোষ ছিল। আর অনেক ঘটনায় তোমরা দেখেছো, যেমন এবারে যে ঘটনাটা ঘটলো দুর্গাপুরে মেয়েটির সাথে, সেখানেও কিন্তু তিনি এই কথাটা বলেছিলেন যে এত রাত্রে মেয়েরা কেন বেরোবে। আর তাছাড়া তিনি দোষটা চাপানোর চেষ্টা করেছিলেন ওই যে মেডিকেল কলেজটি আছে সেই কলেজটির উপর। ঠিক আছে, হ্যাঁ, কলেজের অবশ্যই দোষ ছিল, অবশ্যই দোষ আছে, কারণ তাদেরকে সিকিউরিটি আরো বেশি ভালো করে দেওয়ার দরকার ছিল। কিন্তু এটা পুলিশেরও ব্যর্থতা, তার স্টেটের পুলিশেরও ব্যর্থতা, স্টেটেরও ব্যর্থতা যে সেই মেয়েটিকে সেরকম সুরক্ষা দিতে পারলো না এবং মেয়েটিকে ধর্ষিত হতে হলো। আর এই যে ফিরদৌস বাবু তিনি যে কথাগুলো বলছেন, সেটা ভুল বলছেন না ঠিক বলছে সেটা তোমরাই জানো। বাকি বক্তব্যটা শুনো। তিনি এই এখন তো দুর্গাপুরের কথাটা বলছেন, এরপরে ওই যে ইউটিউবারের ঘটনাটা যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখালাম, সেটা নিয়েও ইনি কথা বলবেন আর সেই বিষয়টা তুলে ধরবেন যে পুলিশের মেয়েরাও কিন্তু সুরক্ষিত নয়। একটা স্লোগান উঠেছিল, সেই স্লোগানটাও তিনি বলবেন। তোমরা শুনতে থাকো, দেখো কথাগুলো যেটা বলছেন সেটা কিন্তু একদমই ঠিক বলছেন। আজকের বিচার পাইনি, এই ঘটনারও বিচার হবে না যদি আজকে এই বাংলার মহিলা সমাজ যদি জেগে না ওঠে। এই বাংলার মহিলা সমাজকে বুঝতে হবে মহিলাদের শত্রু হচ্ছে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী। আচ্ছা, এই মহিলা সমাজের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। তোমাদের হয়তো মনে আছে শুভেন্দু অধিকারী এক সময় একটা পুলিশকে কিছু একটা বলেছিল, ঠিক আছে? তো সেটা বলার জন্য অনেক পুলিশের বউরা বা স্ত্রীরা প্রেস কনফারেন্স করতে এসেছিল এবং তার প্রতিবাদ জানাতে এসেছিল। আচ্ছা, তারা সেই সময় প্রতিবাদ জানাতে পেরেছিল, কিন্তু এখন একজন পুলিশের মেয়েকে ধর্ষিত হতে হলো, কই সেটা নিয়ে তো এরা প্রতিবাদ করছে না, প্রেস কনফারেন্স করছে না যে আমরা পুলিশের পরিবার, আমাদের সুরক্ষার কি হবে, কই সেটা নিয়ে তো তারা এখন প্রেস কনফারেন্স করছে না। একটা বক্তব্য নিয়ে তারা প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু যেখানে একটা এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক আছে, মেয়েদের সুরক্ষার উপর যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কই সেগুলো নিয়ে যে পুলিশদের বউদের আমরা প্রেস কনফারেন্স করতে দেখতে পাচ্ছি না। আই তারা কোথায়, তারা এই সবাই কোথায়? আর তাছাড়া এই যে তৃণমূলের যে সাংসদরা, সে মহুয়া মৈত্র হোক বা অন্য যে কেউ হোক, তারা এখন কোথায়? এই যে ঘটনা ঘটলো, এটা নিয়ে তারা কি বলছেন? এখন সবাই চুপ কেন বলো তো, তোমরাই জানাও। মহিলা সমাজের শত্রু। উনি মহিলাদের স্বতন্ত্রতা স্বাধীনতায় না, উনি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন না। পুলিশকে বলুন না, পুলিশের তো দুটো কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে সকালবেলার একটি খবর সংবাদ শুনো, এবার শুনো। ডিজিটালে বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে বসিরহাটের একটি পুলিশের
পুলিশ কর্মচারীর এক কন্যা, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। শুনছো কোথায় তো? হয়েছেন? নাকি কেউ রিল বানানোর জন্য তাকে ডেকেছেন, ব্ল্যাকমেল করে যাচ্ছেন, এই শিকার তিনি হয়েছেন। এটা আজকে সকালবেলার খবর। আমি সেই তখনই মনে হলো, ঠিক আজ থেকে 1 বছর আগে আগস্ট মাসে আর্চিকর ঘটনা যখন ঘটছে 30শে আগস্ট, এই সংবাদ প্রতিদিন ডিজিটালে একটা খবর বেরিয়েছিল। সেই খবরটা কি ছিল? যে পুলিশের বিভিন্ন কর্মচারীরা তারা পোস্ট করছেন। কি পোস্ট করছেন? শুনো শুনো, আপনাদের মনে ভালো আছে করে শুনো। তখন একটা স্লোগান হয়েছিল যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পাল্টা স্লোগান কোন রাজনৈতিক দল নেই, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল পুলিশের মেয়ে চিন্তা করো, চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। শুনলে তো সেদিন পুলিশ কি বলেছিল? পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। কিন্তু আজ কিন্তু সেই স্লোগানটা সত্যি হয়ে গেল। পুলিশের মেয়েও কিন্তু ছাড় পেল না। সাধারণ মানুষের কথাটা বাদেই দিলাম, পুলিশের মেয়েও কি ছাড় পেল? তাও কিন্তু সেই ধর্ষিত হতেই হলো। আজকে দেখো আমি দুটো পরপর দিয়েছি, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সোশ্যাল মিডিয়ায় পাল্টা স্লোগান পুলিশ আধিকারিকদের। এই খবরের দিন হচ্ছে 30শে আগস্ট 2024। আর রিলস তৈরির নামে পুলিশ থেকে ধর্ষণ, বসিরহাটে গ্রেপ্তার ইউটিউবার নাবালক ছেলে। সুপ্রতিম সরকারদের পরিবারের কিছু হবে না, এই আইপিএস যারা বসে আছে এদের কিছু হবে না, রাজীব কুমারের মতো ছাড় পাবে। পুলিশের মেয়েও সুরক্ষিত নয় এই বাংলায়। তাহলে পুলিশের মেয়ের চিন্তা করতে হবে, কারণ পুলিশও উর্দি খুললে একজন সাধারণ মানুষ। হ্যাঁ, ঠিকই তো। তোমরাই বলো এই কথাটা কি ভুল বললেন? কারণ পুলিশের মেয়েরও চিন্তা কিন্তু আমাদেরই করতে হবে। কারণ এই সমাজটাকে, এই সমস্ত বিষয়টাকে আটকানো এই সমাজেরই আমার মনে হয় দরকার আছে। কারণ পুলিশ বলো বা স্টেট বলো বা পুরো দেশ বলো, সবাই কিন্তু ব্যর্থ হচ্ছে। এই সমস্ত ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। তো সেই জন্য ইনি যে কথাটা বলছেন যে রাজীব কুমারের কিছু হবে না বা তাদের কাউকার কিছু হবে না বা কোনো আইপিএস অফিসারেরও কিছু হবে না, যে সমস্ত সাধারণ মানুষ আছে, যারা সাধারণ কর্মচারী বা যারা সাধারণ পুলিশের কর্মচারী, তাদের সাথে এরকম ঘটনা ঘটছে, সেটা কি ঘটছে না? তোমরাই বলো। আর তার সাথে সাথে ইনি যে কথাটা বললেন যে একজন পুলিশও কিন্তু যদি উর্দি খুলে দেয়, তিনিও একজন সাধারণ মানুষ, কথাটা কি ভুল? আরে তারা তো আজকে পশ্চিমবাংলার রাজা সম্রাটের পরিবার, তারা মনে করেছে তারা সুরক্ষিত থাকবে, সম্রাট সুরক্ষিত থাকবে, বাকিরা সুরক্ষিত থাকবে না। ওটাই তো নিয়ম। ওকে তো বাঁচিয়ে রাখতে হবে, ওই সুরক্ষা তো দিয়ে রাখতে হবে। ওই সুরক্ষা না নিলে দুর্নীতির সুরক্ষা হবে। ওই সুরক্ষা না নিলে পশ্চিমবাংলার অবাঙালি আইপিএস আইএস অফিসাররা যে পরিমাণ টাকা ট্রেন করছেন, সেই টাকা তারা নিয়ে যেতে পারবেন না। আমি সকলের সুরক্ষা চাই। আমি কোনো বাচ্চা যেই হন না কেন, তাকে নিয়ে আমি আলোচনা করবো না। আমি আবারও বললাম, আমার কাছে একটি শিশু, তার পিতৃ পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেকটি শিশুর সুরক্ষা আমাদের কাছে খুব জরুরি। কোথা থেকে দেখবে বলো দেখি? কোথা থেকে দেখবে? কীর্তি আজাদকে দেখা পাওয়ার জন্য কীর্তি আজাদকে এখান থেকে দাঁড় করানো হয়েছিল। ওই বহরমপুরের এমপিটার নাম কি বলো? তাকেও দেখা যায় না। এদেরকে কে করেছিল? কার কথা এরা প্রার্থী হয়েছিল? পশ্চিমবাংলায় জবাব দেবেন মমতা ব্যানার্জি, জবাব দেবেন অভিষেক ব্যানার্জি, খোঁজ করে দেখো। ওইখানেই তো বললাম তো, ওইখানেই শেষ হয়ে গেছে। কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিংটা দেখুন। মমতা ব্যানার্জি যখন উঠছিলেন, গৌরবান্নি নেমেই ডিস্টর্টের কথা বলেছেন। কুণাল ঘোষ বোধহয় তার আগেই প্রেস কনফারেন্সটা করে দিয়েছে। আমি বললাম আর জবাব, ওটাও একটা ইতিহাসে যাও না। তুমি একটা কথা, তুমি কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিং কখন ছিল দেখো। মমতা ব্যানার্জি ডিস্টর্ট করে চেঁচানোর আগে না পরে। যদি আগে হয় তাহলে ঘটনা একরকম ভাবে হবে, যদি পরে হয় তাহলে একরকম ভাবে। এইটুকু তুমি তদন্ত করো, তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, খোঁজ করো, টাইমটা দেখো কুণাল ঘোষ প্রেস কনফারেন্স কখন করেছে। আচ্ছা দেখো, এবার কিন্তু ইনি যেটা বলছেন যে কুণাল ঘোষের ব্যাপারটা, আসলে সেই ব্যাপারটা কি হয়েছে যে কুণাল ঘোষ কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছিলেন, মানে মমতা ব্যানার্জির যে কথাটা বলেছিলেন তার আগে না তারপরে, ইনি সেটা জানতে বলছেন, সেই টাইমিংটা জানতে বলছেন। তাহলে বুঝতে পারা যাবে যে এই ডিস্ট্রাকটিভ যে কথাটা বলেছেন সেটা কোথা থেকে এসছে। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা কি বলতে চাইছে? এই কথাটা বুঝতে যদি পারছো অবশ্যই কমেন্ট করে জানাও। তার উপরে দাঁড়িয়ে আছে সমস্ত সত্য। মমতা ব্যানার্জির কথাকে ডিস্টর্ট করার হয়েছে কি হয়নি, মমতা ব্যানার্জি বলার আগে যদি কুণাল ঘোষ বলে থাকেন, সেটা যদি আমরা প্রকাশ, ওই ফাঁক তালে হয়েছে। মমতা ব্যানার্জি উঠছিলেন, ওই ওড়ার মধ্যে কি হয়েছে ওই জন্যই ওরা আর কালকে ছাদ দিয়ে মাছ রাখতে চেষ্টা করেছিল। ছাদ দিয়ে মাছ রাখার চেষ্টা হয়েছিল সঙ্গে সঙ্গে, কারণ তখনই অলরেডি ওদের যে ওই বাহিনী আছে আর কি, মানে ওই কি বলে ওদেরকে, সাইবার
তারা সব এসে গেছে। তারা এসে বলছে না এরকম দাদা এরকম বলেননি। কেউ আবার বলছে আপনি শিক্ষিত মানুষ, আপনি তৃণমূল বিজেপির মতন কথা বলছেন, আপনি দেখিয়ে বলুন। আল্লাহ, আমি দেখেই বলেছি, আমি শুনেই বলেছি। আমি কালকে যখন শুনেছি, অনেকবার শোনার পর ওনার বক্তব্যটাকে নিয়ে বলেছি, তারপর তো ডিস্টর্ট বলেছেন। আগে দেখো কুণাল ঘোষ ওনাকে কোনো জায়গায় আটকে দিয়েছে কিনা প্রেস কনফারেন্স। আচ্ছা, তাহলে তোমরা এনার পুরো কথাটা শুনলে। দেখো, তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমি এই ভিডিওতে এনার নামটা হয়তো ভুল বলেছি। ফিরদৌস হয়তো এনার নাম নয়, ঠিক আছে, হয়তো আমার নামটা মনে পড়ছে না, হয়তো নামটা ভুল বলেছি, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর বলি যে ইনি যে কথাগুলো বললেন, কথাগুলো তোমাদের কেমন লাগলো? দেখো, যে কথা বললেন আমার তো সবগুলোই পুরো ঠিকই মনে হলো, কারণ কথাগুলোর মধ্যে কোনো তোমরা কিন্তু কোনো ফাঁক খুঁজে পাবে না। যে কথাগুলো তিনি বলেছেন সব যুক্তিসম্মতভাবে আমার তো ঠিকই মনে হলো। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।